আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমার আরো একটি ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা বাংলা ব্যাকরণের সবচেয়ে প্রাথমিক টপিক ভাষা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ভাষা। ভাষার অনেক সংজ্ঞা বইয়ে দেওয়া আছে। বইয়ের সংজ্ঞাগুলো অনেক সময় আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। তোমরা জাস্ট সহজভাবে নিবা। মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যে মাধ্যম ব্যবহার করে তাকে ভাষা বলা হয়। অর্থাৎ মনের ভাব প্রকাশের মাধ্যমকেই ভাষা বলে। একেবারেই সহজ, এর চাইতে আর সহজ ভাষার সংজ্ঞা হতে পারে না। এক কথায় আমার মনের ভিতরের কথাটা আমি যদি তোমাকে বোঝাতে পারি তাহলেই সেটা ভাষা। হোক সেটা ইশারা, হোক সেটা কোনো সাংকেতিক ভাষা কিংবা অন্য কোনো মাধ্যম। আমি তোমাকে যে মাধ্যমে আমার মনের ভাব বোঝাতে পারবো এবং তুমি বুঝতে পারতেছ, তাহলেই এই ভাষা বলা যাবে। এক কথায় বক্তা যখন তার মনের ভাব শ্রোতাকে বোঝাতে পারে তখনকেই সেটাকে বলা হয় ভাষা। অর্থাৎ মনের ভাব প্রকাশের মাধ্যমকেই ভাষা বলে। বক্তা যখন তার মনের ভাব শ্রোতাকে সম্পূর্ণরূপে বোঝাতে সক্ষম হয় তখন আমরা সেটাকে ভাষা বলবো। ভাষার অনেকগুলো সংজ্ঞা হতে পারে, যেমন ধরো সাংকেতিক ভাষা। কারণ আমরা দেখছি যারা কথা বলতে পারে না তারা এক ধরনের সাংকেতিক চিহ্নের মাধ্যমে কথা বলে বা মনের ভাব আদান প্রদান করে, এই ভাষাটাকে বলা হয় সাংকেতিক ভাষা। অথবা নৃত্যের মাধ্যমে এক ধরনের মনের ভাব প্রকাশ করা যায়। বিভিন্ন নৃত্যে, বিভিন্ন ছন্দে আমরা দেখেছি যে মনের ভাব প্রকাশ করা যায়। তো এটাও এক ধরনের ভাষা হতে পারে। অথবা চিহ্নের মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায়, সেটাও এক ধরনের ভাষা। কিন্তু ব্যাকরণে যে ভাষাটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয় সেটা হচ্ছে মানুষের কণ্ঠ নিঃসৃত ভাষা। অর্থাৎ পৃথিবীতে তো সব প্রাণী কথা বলতে পারে না, বাকযন্ত্র সবারই আছে, সব প্রাণী সাউন্ড তৈরি করতে পারে, কিন্তু মনের ভাব প্রকাশের জন্য যে কণ্ঠনিঃসৃত সংকেত এবং এর সমষ্টি সেটা কেউ প্রকাশ করতে পারে না, শুধুমাত্র মানুষ ব্যতীত। অর্থাৎ আমরা মানুষেরা সবচেয়ে সহজ মাধ্যমে যে মনের ভাব বিনিময় করি সেটা হচ্ছে কণ্ঠনিঃসৃত বাক সংকেতের সংগঠন। তো এই দিক থেকে আমরা যদি বলি ভাষার ব্যাকরণিক কোনো সংজ্ঞা দেওয়া যায় কিনা, তাহলে আমরা বলতে পারি যে কণ্ঠনিঃসৃত বাক সংকেতের সংগঠনকেই ভাষা বলে। অর্থাৎ মানুষ তার কণ্ঠ বা স্বরযন্ত্র ব্যবহার করে যে শব্দসমূহ বা ধ্বনিসমূহ উচ্চারণ করে এবং এই ধ্বনিসমূহের মাধ্যমে মনের ভাব প্রকাশ করে, এটাকেই ভাষা বলা হয়। তো পৃথিবীতে প্রায় ৩,৫০০-এরও বেশি ভাষা প্রচলিত, এবং এই ৩,৫০০ ভাষার মধ্যে আমাদের বাংলা ভাষাও একটি ভাষা। এবং আমরা যদি ধরি যে বর্তমান ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ, মানে বাংলা ভাষায় প্রায় ষষ্ঠতম ভাষা, যেখানে বাংলার প্রায় ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। বাংলাদেশের প্রায় ২০ কোটি, এবং আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসাম, এই সমস্ত অঞ্চল এবং পৃথিবীর অন্যান্য দেশ, যুক্তরাষ্ট্র, আমেরিকা, জাপান, অন্যান্য দেশে প্রায় ১ কোটির মতো মানুষ আছে যারা বাংলা ভাষায় কথা বলে। তো আজকে আমরা শিখব বাংলা ভাষা। আমরা প্রথমে যখন ভাষার সংজ্ঞা শিখলাম, বলছি যার মাধ্যমে মানুষ তার মনের ভাব প্রকাশ করে তাকেই বলা হয় ভাষা। তাহলে এখন যখন বলা হচ্ছে বাংলা ভাষা কাকে বলে, তাহলে এই বাংলা অঞ্চলের বা বাঙালিরা তাদের যে ভাষার মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করে সেটাকে বলা হচ্ছে বাংলা ভাষা। এক কথায় আমরা বলতে পারি যে বাংলাদেশের মানুষেরা যে ভাষার ব্যবহার করে মনের ভাব প্রকাশ করে তাকে বলা হচ্ছে বাংলা ভাষা। তো বাংলা ভাষাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। তো বাংলা ভাষাকে মৌলিক ২ ভাগে ভাগ করা যায়। আমি বাংলা ভাষার এই মৌলিক ২টা ভাগ আজকে তোমাদেরকে আলোচনা করে শোনাবো। বাংলা ভাষার মৌলিক ২টা ভাগ হচ্ছে, একটা, বাংলা ভাষাকে মৌলিক ২টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লৈখিক বা লেখ্য, আর এটা হচ্ছে মৌখিক বা কথ্য। দেখো, সহজ, একেবারে ক্লিয়ার যে বাংলা ভাষা, আমরা সরি এটা ভাষা বলা যাবে না, এটাকে এখন বলতে হবে বাংলা ভাষা। বাংলা ভাষাকে প্রধানত আমরা মৌলিক ২ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লৈখিক বা লেখ্য ভাষা, আর একটা হচ্ছে মৌখিক বা কথ্য ভাষা। এই লৌখিক বা লেখ্য ভাষাটাকেও আবার ২ ভাগে ভাগ করা হয়েছে। আমরা যদি এটাকে ২ ভাগ করি, একটা হচ্ছে সাধু ভাষা, আরেকটা হচ্ছে চলিত ভাষা। এবং এই মৌখিক ভাষাটাকে মোটামুটি ২ ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে চলিত ভাষা, আরেকটা হচ্ছে কথ্য বা
সরি, উপভাষা বলবো না, আমরা বলবো আঞ্চলিক ভাষা, তাহলে জিনিসটা সহজে বোঝা যাবে। আমি যে ছকটা এঁকেছি এটা দেখলেই সহজে বোঝা যায়। বাংলা ভাষাকে প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো মৌখিক ভাষা বা কথ্য ভাষা, আর একটা হচ্ছে লৈখিক বা লেখ্য ভাষা। সাধারণত লেখা, অফিস এবং দাপ্তরিক কাজে যে ভাষাটা ব্যবহার করা হতো প্রাচীনকাল থেকে, সে ভাষাকে বলা হতো লৈখিক ভাষা বা লেখ্য ভাষা। আর সাধারণ মানুষেরা, আপামর জনতা যে ভাষায় একে অপরের ভাব বিনিময় করতো, কথা বলতো, সে ভাষাকে বলা হচ্ছে কথ্য ভাষা, তো বা মৌখিক ভাষা। লৌকিক ভাষা এবং মৌখিক ভাষা এই দুটোকে আবার দুটো করে আলাদাভাবে ভাগ করা যায়। মৌখিক ভাষাকে লৌকিক ভাষাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সাধু ভাষা এবং চলিত ভাষা, এবং মৌখিক ভাষাকেও দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে চলিত ভাষা এবং আঞ্চলিক ভাষা। আমি যদি সাধু ভাষা, চলিত ভাষা এবং আঞ্চলিক ভাষার পার্থক্যগুলো একটু করে তুলে ধরি, তাহলে তোমরা অনেক সহজেই ব্যাপারটা বুঝতে পারবা। আমি জাস্ট বেসিক পার্থক্যগুলো একটু আলোচনা করব এখানে। মনে রাখতে হবে, সাধু ভাষা অনেক প্রাচীন কাল থেকে, এটা হচ্ছে সংস্কৃত ঘেঁষা একটা ভাষা। সংস্কৃত ভাষাকে কেন্দ্র করে গড়ে ওঠা নতুন একটা কৃত্রিম সাহিত্যিক ভাষাকে বলা হচ্ছে সাধু ভাষা। তাহলে এর প্রথম সঙ্গে আমরা বলতে পারি এটা কৃত্রিম সাহিত্যিক ভাষা। তারপর চলিত ভাষা হচ্ছে একেবারে আপামর জনতা ব্যবহারের যে ভাষাটা ছিল সেটা, সাধারণ মানুষ নিজ নিজ ভাষায় যে কথা বলতো সেই ভাষা। চলিত ভাষার কে লেখাও যেত এবং মানুষরা মুখে মুখে ব্যবহারও করত। এবং আঞ্চলিক ভাষা বলা হচ্ছে বিভিন্ন ছোট ছোট অঞ্চল, যেমন হচ্ছে ঝাড়খণ্ডী, রাঢ়ী, বঙ্গী, বরেন্দ্রী, এভাবে বিভিন্ন ছোট ছোট অঞ্চলের আঞ্চলিক ভাষাগুলোকে বলা হয়। অঞ্চল ভিত্তিক বিশেষণ দিয়ে আঞ্চলিক ভাষা বলা হয়। এটাকে আবার উপভাষাও বলা হয়, উপভাষা বা ডায়ালেক্ট বলা হয় ইংরেজিতে। মনে রাখতে হবে এই কথাটা। তাহলে আঞ্চলিক ভাষা হচ্ছে কোনো একটা অঞ্চলের বা একটা দেশের, প্রত্যেকটা দেশে উপভাষা রয়েছে, পৃথিবীর প্রত্যেক দেশে উপভাষা রয়েছে, এবং এই দেশের আঞ্চলিক ছোট ছোট অঞ্চলের ভিতরের মানুষ নিজেদের মধ্যে যে ভাষায় কথা বলে সেটাকে বলা হয় আঞ্চলিক ভাষা। আমরা যদি এখনো চিন্তা করি, আমাদের বাংলাদেশের অনেকগুলো আঞ্চলিক ভাষা বিদ্যমান। আমরা দেখি যে আমাদের বাংলাদেশের দিনাজপুর, রংপুর অঞ্চলের মানুষের আঞ্চলিক ভাষা ভিন্ন, অথবা আমাদের বাংলাদেশেরই নোয়াখালী, বরিশাল এই অঞ্চলের মানুষের ভাষা একেবারে আলাদা, সম্পূর্ণ আলাদা। আবার চট্টগ্রামের ভাষার দিকে যদি আমরা চিন্তা করি, চট্টগ্রামের আঞ্চলিক ভাষাটা একেবারেই ভিন্ন, সিলেটের আঞ্চলিক নিজস্ব আঞ্চলিক ভাষা রয়েছে। আবার পুরান ঢাকা বা ঢাকা অঞ্চলের যে মানুষরা আছে তাদের জন্য একটা আঞ্চলিক ভাষা আছে। আবার টাঙ্গাইল, ময়মনসিংহ, যেটাকে আমরা ভাটি অঞ্চল বলি, এই অঞ্চলেরও মানুষের একটা আঞ্চলিক ভাষা বিদ্যমান। অর্থাৎ আমাদের একই দেশ হওয়া সত্ত্বেও আমাদের একই দেশের ভিতরে অনেক ধরনের আঞ্চলিক ভাষা বিদ্যমান। তো আঞ্চলিক ভাষার সংজ্ঞাতে আমরা সহজে বুঝে নেব যে একটা দেশের প্রত্যেকটা অঞ্চলে, একটা দেশ তো আর একটা অঞ্চলে তৈরি হয় না, প্রত্যেকটা অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের মানুষের বা জনসমষ্টির মুখের যে ভাষা সেটাকে আমরা বলবো আঞ্চলিক ভাষা। এটাকে কখনো কখনো উপভাষা বলা হয়, বা পারিভাষিক শব্দে এটাকে বলা হয় ডায়ালেক্ট। মনে রাখতে হবে, চলিত ভাষা হচ্ছে লৈখিক এবং মৌখিক দুইভাবেই প্রকাশ করা যায়। যদি আমরা চিন্তা করি যে প্রাচীনকাল থেকে বাংলাদেশের সাহিত্যিকেরা যে ভাষায় সাহিত্য রচনা করতো সেটা হচ্ছে সাধু ভাষা, একেবারে প্রাচীনকাল থেকে। আর সাধু ভাষা নামটা শুনেও মনে হচ্ছে যে সাধুজন বা পণ্ডিত ব্যক্তি এবং সমাজের উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ বা রাজ দরবারীয় বিভিন্ন ধরনের ভাষায় সাধু ভাষা ব্যবহৃত হইতো। তো এটা সাধারণ মানুষের কথোপকথনে সাধু ভাষা ব্যবহৃত হতো না। সাধু ভাষা শুধুমাত্র একটা কৃত্রিম সাহিত্যিক ভাষা, যেটা সাহিত্য রচনার ক্ষেত্রে খুব বেশি পরিমাণে প্রচলিত ছিল। আর এই সাধু ভাষাটা মূলত এসেছে সংস্কৃত ঘেঁষা বা সংস্কৃতের কোল ঘেঁষা একটা ভাষা হিসেবে। এবং সাধু ভাষাতে সবচেয়ে বেশি সাধু এবং চলিত ভাষার মধ্যে আমরা যেটা পার্থক্য লক্ষ্য করি সেটা হচ্ছে ক্রিয়াপদ এবং সর্বনাম পদে। পার্থক্যটা আমার মনে রাখতে হবে, ক্রিয়াপদ এবং সর্বনাম পদ। যেমন আমরা চলিত ভাষায়, সাধু ভাষায় বলবো তাহারা, এটা একটা সর্বনাম পদ। আবার চলিত ভাষায় সেটা হয়ে যাবে তারা, তাদের। চলিত ভাষায় যদি বলি তাদের, সাধু ভাষায় সেটা হয়ে যাবে তাহাদের। ঠিক
ঠিক আছে, তাহলে এই যে এক ধরনের পার্থক্য আমরা লক্ষ্য করতেছি, এটাকে আমরা বলি সর্বনাম। আবার যদি আমরা ক্রিয়ার ক্ষেত্রে চিন্তা করি তাহলে হচ্ছে করিবেন, আবার সেটা চলিতে এসে হয়ে যাবে করবেন। করিবেন, করবেন, করিবেন, করবেন বা করবে। ঠিক আছে, অনেক সহজেই। তো মূলত যে ব্যাপারটা হচ্ছে, সাধু ভাষা একটা অপরিবর্তনশীল ভাষা এবং এটা হচ্ছে কৃত্রিম সাহিত্যিক ভাষা, কিন্তু চলিত ভাষা হচ্ছে একটা পরিবর্তনশীল ভাষা। চলিত ভাষা সবসময় সময়ের সাথে সাথে সে নিজেকে কনভার্ট করতেছে, পরিবর্তিত হচ্ছে। আর চলিত ভাষার হিস্ট্রি যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে প্রমথ চৌধুরী সম্পর্কে জানতে হবে। বাংলা সাহিত্যের ঊনবিংশ শতাব্দীর একেবারে দ্বিতীয়ার্ধে, ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে প্রমথ চৌধুরী সর্বপ্রথম তার সবুজপত্র পত্রিকায়, এটা সবুজপত্র পত্রিকা মূলত প্রমথ চৌধুরীর নিজের সম্পাদকীয় একটা পত্রিকা, তিনি নিজেই পত্রিকা সম্পাদনা করেছেন। এবং প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকার মাধ্যমে তিনি মূলত বাংলাদেশের রাঢ় অঞ্চল অর্থাৎ পশ্চিমবঙ্গের কলকাতা বা বাংলাদেশের যশোর, এই অঞ্চলের মানুষের আঞ্চলিক ভাষাটাকে সবচেয়ে বেশি প্রমোট করেছেন। এবং এই আঞ্চলিক ভাষাটাই এখন বাংলাদেশের প্রমিত বা স্ট্যান্ডার্ড ভাষা হিসেবে আমরা, অতএব আমরা বলতে পারি চলিত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা। এটা সহজে মনে রাখা যায়। প্রমিত ভাষা কেন বলা হচ্ছে? চলিত ভাষাকে একবিংশ শতাব্দীতে এসে এখন বলা হচ্ছে, অর্থাৎ 21শ শতাব্দীতে এসে চলিত ভাষাকে বলা হচ্ছে প্রমিত ভাষা। অর্থাৎ এটা হচ্ছে সকলের জন্য প্রযোজ্য এখন বর্তমানে, বা বাংলাদেশের স্ট্যান্ডার্ড ভাষা। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, যদি কখনো প্রশ্ন হয় যে কোন অঞ্চলের আঞ্চলিক ভাষাকে বাংলাদেশের স্ট্যান্ডার্ড বা আদর্শ ভাষা হিসেবে বিবেচনা করা হয়, তখন আমরা অ্যান্সারে করতে পারি যে সেটা যশোর অঞ্চলের ভাষা, অথবা যশোর যদি না থাকে তাহলে কলকাতা বা পশ্চিমবঙ্গের কলকাতা এসে আমরা চিহ্নিত করতে পারি। অর্থাৎ রাঢ় অঞ্চলের কলকাতা আর যশোর এই অঞ্চল কিন্তু একই। আমরা যদি সীমানা চিহ্নিত করি তাহলে যশোর পার হলেই ওইদিকে কলকাতা। তো এই অঞ্চলের মানুষের যে আঞ্চলিক ভাষা বা মৌখিক ভাষা, মুখে মুখে যারা যেটা ব্যবহার করতো, ওই ভাষাটাকেই এখন বাংলাদেশের আদর্শ ভাষা হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ এই যে আমি এতক্ষণ ধরে কথা বলতেছি, আমার ক্লাসে যে কথাগুলো বলতেছি, এই সমস্ত কথাগুলোই কিন্তু চলিত ভাষা হিসেবেই বিবেচিত হবে। এবং তাহলে এইটা কোন অঞ্চলের ভাষা আমি বলতেছি? যশোর বা কলকাতা এই অঞ্চলের ভাষা। তার মানে মনে রাখতে হবে যে বাংলা সাহিত্যে সর্বপ্রথম প্রমথ চৌধুরী চলিত ভাষাকে প্রমোট করেন বা চলিত ভাষার রীতি প্রবর্তন করেন। এটাও একটা প্রশ্ন, অনেক চাকরির পরীক্ষা বা বিভিন্ন জায়গায় এই প্রশ্নটা আসে যে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবক্তাকে। এটার অ্যান্সার হবে প্রমথ চৌধুরী।